একজন তরুণ মেধাবী একজন মানুষের গল্প আজকে আমরা আপনাদের সাথে তুলে ধরবো এবং যিনি আমাদের সাথে থাকবেন পুরোটা সময় জুড়ে। নিজ মেধা ও একাগ্রতা যে কোনো বাধা বা যে কোনো অবস্থানেই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়া যায় যদি শুধুমাত্র উদ্যম থাকে আমাদের মধ্যে। তরুণদের জন্য সেই উদাহরণই তৈরি করেছেন বাংলাদেশের AH সাইফ হোসেন। পাশাপাশি তিনি বাংলাদেশের প্রথম রেডি টু কুক মিল্কের প্রতিষ্ঠাতা, স্টার্টআপ কোম্পানির স্টার্টআপ কোম্পানির সহ প্রতিষ্ঠাতা তিনি, যার নাম হচ্ছে ফুড অ্যান্ড ফ্লেভার্স। এই বিষয়টি নিয়ে আমরা তার সাথে আলাপ করতে চাই। তবে তার আগে যে বিষয়টি বলছিলাম, তারুণ্যকে যে কোনো সংকটে যে কোনো বাধায় কিভাবে ঠিক মানসিক দৃঢ়তা ধরে রেখে অতিক্রম করতে হবে সংকটটিকে এবং কিভাবে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারবে, সেই গল্পটাই আমরা তার সাথে করতে চাই। আমাদের সাথে আছেন এই মুহূর্তে স্টুডিওতে AH সাইফ হোসেন। শুভ সকাল আপনাকে এবং সেই সাথে স্বাগত সকালের বাংলাদেশে। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, মানে সাধারণত সকালবেলায় আমরা সবাইকে এই একটা প্রশ্ন দিয়েই শুরু করি, সকালের বাংলাদেশে যারাই আসে সকালটা কিভাবে শুরু হয়, ব্যস্ততা বা কি কি কাজের মধ্যে দিয়ে আপনি আপনার দিনটা শুরু করেন? আচ্ছা, থ্যাংক ইউ। সকালটা আসলে আমার জন্য, যেহেতু আমি দেশের বাইরে থাকি, ওদের এখানে সকালটা একটু আগে হয়। সো সেখানে আমাদের রুটিনের মধ্যে যেটা পড়ে, আমরা চেষ্টা করি নামাজটা ঠিক মতো পড়ার, আর এরপরে একটু হাঁটাহাঁটির অভ্যাস আছে। সো আমার মনে হয় সকালবেলা হাঁটাটা খুব বেশি ইম্পর্টেন্ট। You will get a fresh air and that will give you a kick start of the day. ডেফিনেটলি, বাহ, চমৎকার। মানে খুব এনার্জেটিক একটা সকালে শুরু হয়। প্রথমে সৃষ্টিকর্তার বন্দনা, তারপরে প্রকৃতির কাছ থেকে কিছুটা এনার্জি নেওয়া। চমৎকার। সাইফ, যে জায়গায় আসলে আমি খুব আগ্রহী, বাংলাদেশের তরুণদের আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে দেখেছি, যেটা সত্যিকার অর্থে আমাদের জন্য আশা জায়গা দিয়ে, এবং সেই ধারাবাহিকতা অনেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশকে ভিন্ন মাত্রায় পৌঁছে দেওয়ারও চেষ্টা করছেন। আপনি সেই ক্ষেত্রে এক ভিন্ন রকম সংযোজন, এই জন্য ভিন্ন রকম যে শুধুমাত্র তারুণ্যকে এগিয়ে নিয়ে যাওয়া নয়, বিশ্ব দরবারে নতুন লিডার তৈরি করবার জন্য আপনি বেশ কাজ করছেন। শুরুটা আসলে কি করে হলো একটু জানতে চাই। থ্যাংক ইউ। শুরুটা খুব হাম্বল। আমার বাবা একটু, আমি যখন ইভেন আমার গ্র্যাজুয়েশন করার আগে উনি মারা যান, এবং যেহেতু আমি ফ্যামিলির বড় ছেলে, আমার তখন থেকেই একটা ইচ্ছা ছিল যে কোনোভাবে আমার মাকে একটা সাপোর্ট দেওয়া যায় কিনা। তো আমি আমার ক্যারিয়ারে চাকরিতে আসলে পাশ করার আগেই, গ্র্যাজুয়েশন করার আগেই শুরু করি। সো একটু আর্লিতেই স্টার্ট হয় এবং ভেরি হাম্বল বিগিনিং। মাই ফার্স্ট জব, আমি 1 ইয়ারে আছি, আই উড লাইক টু শেয়ার যে আমার ফার্স্ট জব ছিল একটা রেস্টুরেন্টের দরজা খোলা। এটা আমি হোস্ট হিসেবে ওইখানে যাই, কারণ আমার ইচ্ছে ছিল কিছু একটা করার, স্কোপ ছিল না, ডিগ্রি ছিল না, কিন্তু আমার আম্মুকে সাপোর্ট দিতে হবে। সেইখান থেকে আমার যাত্রা শুরু, এবং সেইখান থেকে ছোট ছোট জিনিস শিখতে শিখতে বিভিন্ন মানুষের সাপোর্টে, তাদের গাইডেন্সে, এবং আমার কিছুটা চেষ্টা ছিল এবং উপর আল্লাহর সাপোর্ট ছিল, সেখান থেকে আজকে সিঙ্গাপুর পর্যন্ত পৌঁছে যাওয়া হয়েছে। ইটস লং জার্নি অফ 17 ইয়ার্স। বাহ, এই যে মানে ছোট একটা কাজের মধ্য থেকে শুরু, মানে মনে হয়নি কখনো যে আপনি এই পুরো জার্নিটা জুড়ে কি আপনার মাথায় ছিল আপনি কোথায় পৌঁছাতে চান, সেই ইচ্ছেটা, চাওয়াটা, আর সেই সাথে এই জার্নির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি যোগ হয়েছে যেটা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করেছে? আমার ইচ্ছে ছিল, মানে আমার মানুষের সাথে কাজ করতে খুব ভালো লাগে। আমি মানুষের সাথে থাকতে চাই, তাদের কাছ থেকে শিখতে চাই, এবং আমি যতটুকু জানি সেটা চেষ্টা করি সবসময় কোনোভাবে যদি আরেকজনকে একটু শেয়ার করা যায়। কারণ আমার যে কষ্টটুকু করে চলে আসতে হয়েছে, এই একই কষ্ট যদি আরেকজনকেও করতে হয়, আমার মনে হয় এটা আসলে কোনো মানে নেই। সো আমার যখন শুরু করি, আসলে আমার কোনো বড় কোনো প্ল্যান ছিল না যে এক সময় আমি অনেক বড় কিছু করতে পারবো বা হব। আমি ইমিডিয়েট অ্যাকশনটা নিয়ে চিন্তা করতাম যে এই মুহূর্তে আমি যতটুকু দেখতে পাই অতটুকু আগে আমাকে অ্যাচিভ করতে হবে। আস্তে আস্তে যখন আমি ওই ছোট কাজটা থেকে পরে আমি ন্যান্ডোজের সাথে সাউথ আফ্রিকা যাওয়ার সুযোগ হয়, ওখান থেকে ট্রেনিং করি, তারপরে বাংলা লিঙ্কে এসে 7 বছর কাজ করি, দেন আমি স্ট্যান্ডার্ড চার্টার্ডে কাজ করি, রিজিওনাল হেড হই, ফিলিপিন্সে কাজ করি। এই যে জার্নিগুলিতে আমি একটু একটু করে অগ্রসর হই, এই পুরো প্রসেসটাতে আমি যেটা দেখলাম যে স্বপ্নটাই এক্সপ্যান্ড হয়। আপনার হরাইজনটা যত বড় হয়, আপনি একটু একটু করে বড়ভাবে দেখতে শুরু করেন, কারণ আপনার দেখার গণ্ডি বেড়ে যায়, মানুষগুলি আপনাকে ডিফারেন্টভাবে মোটিভেট করে। এখন স্বপ্নটা আরও অনেক বড়, এবং ইনশাল্লাহ চেষ্টা করবো অ্যাচিভ করার। একটা দরজা খুলে দেওয়ার কাজ থেকে এত বড় একটা পথ অতিক্রম করা সবচেয়ে বড় ইন্সপিরেশনটা কি ছিল? সবচেয়ে বড় ইন্সপিরেশন আমার মনে হয় আমার মা।
আমার বাবা একজন ডেপুটি সেক্রেটারি ছিলেন, সো যেহেতু সচিব ছিলেন, উনি থাকা অবস্থায় আমাদের সোশ্যাল অ্যাকসেপ্টেন্স অনেক ভালো ছিল, অনেক রকম সাপোর্ট সিস্টেম ছিল, এবং উনি খুব সৎ অফিসার ছিলেন। কিন্তু উনি চলে যাওয়ার পরে সব বদলে গেল, একদম আমাদের দুনিয়া ডিফারেন্ট হয়ে যায়। আর আমি যেহেতু বড় ছেলে, আমার ছোট দুটো ভাই বোন ছিল, ওদেরকেও আমাকে তখন দেখতে হয়েছে। আমার রোলটা হয়ে গেছিল বাবার, এবং আমার মা ছিল না একজন দেয়ালের মতো। সো ওনাকে দেখলাম যে উনি একটা গ্রাম থেকে আসা একজন মহিলা, উনি ঢাকা শহরে হঠাৎ করে তার হাজব্যান্ড, আমার বাবা যখন মারা যান, আব্বুর বয়স মাত্র 45 ছিল। সো এই যে সময়টা উনি পার করলেন আমাদেরকে নিয়ে, আমি দেখছি যে আমার বাবা কিভাবে ওনাকে তৈরি করছেন। প্রতিটা রাতে ওনাদের ডিসকাশন হতো, যদি আমি চলে যাই এই কাজটা তুমি এইভাবে করবা, ওই কাজটা এইভাবে করবা, ওই ডকুমেন্টটা ওইখানে রাখা আছে। আম্মুকে উনি ট্রেন আপ করে গেছেন, এবং সেই আম্মুর এই শক্তিটাই আসলে আমাদেরকে পরে কাজে লেগেছে। ওয়াও, আমি জানি না আসলে এটাকে কি শব্দ চয়নের আসলে রিফ্রেশ করা উচিত, এই দুঃসাহসও করবো না। সাইফ, যেই বিষয়টা নিয়ে আমি খুব আগ্রহী, ঠিক আছে, একটা অনুপ্রেরণা পেলাম, বাবা মাকে গাইড করে গেছে, বাবার শূন্যস্থানটা কভার করতেই হতো, কোনো অল্টারনেটিভ নেই। বাঙালি বা বাংলাদেশি ঘরের ছেলেদের তাই করতে হয়, দায়িত্ব নিতে হয়, নিজ থেকেই নিতে হয়, চলে আসে দায়িত্বটা। সেই দায়িত্ব নিলেন, তারপরে এই যে একটু একটু করে পা বাড়ানো শুরু, বাংলাদেশ পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাওয়া। চ্যালেঞ্জ কি মনে হয়েছে একজন বাঙালি হিসেবে, তরুণ হিসেবে, যে চ্যালেঞ্জটা আপনার কাছে মনে হয়েছে যে কোনো তরুণের জন্যই আসলে ফার্স্ট এই ধাক্কাটা অনেক বড় ধাক্কা হয়ে দাঁড়ায়? আমি অনেকগুলি চ্যালেঞ্জ দেখেছি, এখনও চেষ্টা করি ওই চ্যালেঞ্জগুলিকে নিয়ে কাজ করার। প্রথম চ্যালেঞ্জ যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিল খুব সমস্যা। যেভাবে আমরা স্কুলে পড়ি, আমি খুব নর্মাল স্কুল থেকে পড়া, সো আমাদের ইংলিশ মিডিয়ামে পড়ার সুযোগ হয়নি আমার। সো যার কারণে আমাদের ইংরেজির ধরন আমাদের আসলে বাইরে কমিউনিকেট করার ক্ষেত্রে ওই স্ট্যান্ডার্ডে অনেক সময় যায় না। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের ভিতরে কোনো একভাবে এক ধরনের ইনকনফিডেন্স ঢুকিয়ে দেওয়া আছে যে আমাদের ইংরেজি ভালো না, আমরা বলতে পারি না, বা আমাদের উচ্চারণে আরেকজন হাসবে। আমার মনে হয় এই জিনিসগুলিকে নিয়ে আমাদেরকে ছোট করে রাখা হয়েছে। কথা বলার সুযোগ দিতে হবে, ভুল হবে, আস্তে আস্তে ঠিক হবে। সো কমিউনিকেশন স্কিলটা নিয়ে আমার মনে হয় এখনও আমাদের অনেক কাজ করার স্কোপ আছে, কারণ এটা লাগবে। আপনি কত ভালো সেটা যদি আপনি বলতে না পারেন, যত ভালোই হন আরেকজন আপনাকে সেটা বুঝতে পারবে না এবং অ্যাপ্রিসিয়েট করতে পারবে না। আপনার সাথে শতভাগ একমত। কিন্তু এই যে আমাদের মধ্যে যে ছোট থেকে ভয়টা ঢুকিয়ে দেয়া হয়, এই যে সিস্টেমে একটা গলদ আছে, কি মনে হয় এটা কি যারা আসলে নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা অ্যাড্রেস করতে পারেন না, তারা বুঝেন না, নাকি আমরাই শুধুমাত্র বুঝি বলে আমরাই প্রতিবাদ করি, আমরাই চাই এটার পরিবর্তন হোক? তারাও তো এই গণ্ডি পেরিয়েছেন। আমার মনে হয় আসলে এটা টু ওয়ে ট্রাফিক। এইটা শুধু নীতি নির্ধারকের ব্যাপার না, আমাদের সমাজে, আমাদের স্কুলে, আমাদের ক্লাসে আমরা নিজেরাও এটার মধ্যে আসলে কোনো একভাবে জড়িয়ে আছি। আপনি আপনার বন্ধু যদি আপনাকে বলে যে তোমার উচ্চারণ ঠিক নাই, এটা তো এইভাবে হয়, আমি শুনছি, আমার মনে হয় আমরা উচ্চারণ নিয়ে অনেক বেশি চিন্তা করি, কারণ আমি এখন দেশের বাইরে কাজ করি অনেক বছর ধরে। ওরা উচ্চারণ নিয়ে এত ওরিড না যতটা আমরা ওরিড। ওর কাছে অ্যাবসলিউটলি ফাইন। আমরা যদি এভাবে দেখি, একজন বিদেশি বাংলাদেশে এসে আপনার মতো উচ্চারণে কথা বলবে, এটা আপনি এক্সপেক্টও করেন না, আশা করাটাই ভুল। এটা ওরাও করে না, কিন্তু আমরা নিজেরা করে বসে আছি যে আমার উচ্চারণ ব্রিটিশ অ্যাকসেন্টের হইতে হবে, আমার উচ্চারণ আমেরিকানদের মতো হইতে হবে। নট নেসেসারিলি, ওরা এটা চাই না। ওরা চায় আপনি কমিউনিকেট করতে পারেন কিনা। সো উচ্চারণ নিয়ে ওরিড না হয়ে আগে ফাউন্ডেশনে যদি আমরা কথা বলি, তারপরে আস্তে আস্তে আপনি উচ্চারণ ঠিক করতে পারবেন, শিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাহ, অসাধারণ। সাইফ, আপনার কাছে একটু কাজের কথায় যদি জানতে চাই, যে উদ্যোক্তা হিসেবে তো আপনি নিজেকে আলাদাভাবে একটা জায়গায় দাঁড় করিয়েছেন। একজন সফল উদ্যোক্তা হতে হলে তরুণদেরকে কি দিয়ে শুরু করতে হবে বলে আপনি মনে করেন? আমি এখনো সফল না, আমাদের এটা আরেকটা জার্নি, আরেকটা হয়তো দরজা খোলার অ্যাক্টিভিটি করতেছে যে কর্পোরেট। তাহলে আমরা দুঃখিত, তাহলে আমরা একটু ঘুরিয়ে দিই পুরো প্রশ্নটাকে। সফল না বলে একজন উদ্যোক্তা হয়ে আত্মপ্রকাশ করবার জন্য একজন তরুণের কি সাহসিকতা নিজের মধ্যে ধারণ করতে হবে যখন সে একটা এমন ফ্যামিলি থেকে বিলং করে যেই ফ্যামিলিতে আসলে কেউ হয়তো এর আগে ব্যবসা করে, সরকারি চাকরিজীবী বাবা মাও সরকারি চাকরিজীবী, ব্যবসা বলতেই একটা আতঙ্ক তাদের মধ্যে কাজ করে। অ্যাবসলিউটলি। সো আমার মনে হয় আমার ইচ্ছেটা হচ্ছে প্রত্যেকের ব্যবসা করা উচিত। এইটা এখন আমার রিয়েলাইজেশন আফটার 17 ইয়ার্স অফ কর্পোরেট লাইফ।
ব্যবসা আপনাকে যে জায়গাগুলোর সম্পর্কে ধারণা দিবে আপনাকে আসলে 360 ডিগ্রি তৈরি করবে, অনেকগুলি জায়গায় আপনি তৈরি হবেন। আর আপনি যখন কর্পোরেটে কাজ করেন আপনি একটা অনেক বড় একটা লার্জ সিস্টেমের একটা পার্টিকুলার এরিয়াতে ইউ বিকাম হেড অর সামথিং। বাট ব্যবসায় ইউ আর দ্য সিইও, ফাউন্ডার অ্যান্ড দ্য ম্যানেজার অফ দ্য এন্টায়ার অর্গানাইজেশন, রাইট? সো ব্যবসা করতে হবে। আমার মনে হয় এই জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ব্যবসা করাইছেন, নাহলে দরকার ছিল না। অনেক স্টেট লিডারও ছিলেন। স্পষ্ট তো বলা আছে জীবিকার 70%ই ব্যবসায় নিহিত। অ্যাবসলিউটলি। এবং এইটাতে যে ফুলফিলমেন্ট আসে সেইটা আসলে চাকরি থেকে হবে না। আমি সরাসরি একটা ফ্যামিলির তাদের রিজিকে হেল্প করতে পারতেছি। আমার অর্গানাইজেশনের ছোট হাম্বল বিগিনিং এর কারণে আজকে হয়তো 10টা পরিবার চলতেছে। এইটাতে যে আপনি ফুলফিলমেন্ট আসবে, ইটস বিয়ন্ড চিন্তা। You're very inspiring, that I must admit and I must say. দর্শক, আলাপচারিতা শুনছিলেন এই সাইফ হোসেনের সাথে। চমৎকার একজন মানুষ, তিনি ভয়ানক রকম একটা পজিটিভিটি তার মধ্যে আছে, যে পজিটিভিটিটা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই টেলিভিশন স্ক্রিনের মাধ্যমে। সাইফ, খুব স্বাভাবিকভাবে যেটা হয় যে আমরা এগিয়ে যাওয়ার জন্য একজনকে অনুকরণ করতে শুরু করি, স্বতঃস্ফূর্তভাবে হোক কিংবা আসলে আমাদের কন্টেন্ট লিমিটেশনের কারণে হোক, যে উনি পেরেছেন তার মানে উনি ভালো কিছু করেছেন। এই যে একটা মানসিকতাটা আমাদের ফলো করেন, এটাতে কিন্তু একটা ভালো কাজ হয়েছে। কি ভালো কাজ হয়েছে? আমি বোঝার আগে একটা ফরম্যাটে দাঁড়িয়েছি, তারপর আমি বুঝতে শুরু করেছি। আমি বারবার করে এই বিষয়টাকে এভাবে বলি যে আমাদের এসএসসি লেভেলের পিথাগোরাসের উপপাদ্যের মতো, প্রথমে মুখস্থ করেছি, পরে আস্তে আস্তে বোধে চলে আসছে, বুঝতে পেরেছি আসলে কি হচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদের মতো মানুষরা ক্যান মেক এ ডিফারেন্স, যারা এই পথটা পাড়ি দিয়েছেন। এখন অনেক মোটিভেশনাল স্পিকার আমরা দেখি, লাইফ কোচ অনেকে দেখি। কি মনে হয় ঠিক ট্র্যাকে আগাচ্ছি আমরা? আমার মনে হয় মোটিভেশন খুব ইম্পর্টেন্ট, কিন্তু মোটিভেশনটা সাস্টেনেবল না। একটা ডিসকাশন শুনলেন, আপনার ভাল লাগলো, খুব ফিল করলেন, দরজা দিয়ে বেরোয়ার পরে আপনার ওইটা মনে নাও থাকতে পারে। সো এই জায়গায় একটা জায়গায় আমার মনে হয় আমরা যদি একটু খেয়াল করি, একটু সুযোগ আছে, এবং সেটা ইউনিভার্সিটি থেকে হতে পারে, কলেজ থেকে হতে পারে, একজনকে আইডেন্টিফাই করা এবং তার কাছে শেমলেসলি সাপোর্ট চাওয়া খুব বেশি ইম্পর্টেন্ট। যে আমি যেটা করেছি আর কি, আমার পুরো জার্নিতে আমি যখন দেখতাম যে আমি এতটুকু পারি কিন্তু এর পরের অংশটা আমার কাছে অতটা ক্লিয়ার না, আমি খুঁজে বের করতাম যে ওই কাজটা আসলে কে ভালো পারে। হয়তো আমি 10 জনকে অ্যাপ্রোচ করেছি, 2 জন বলেছে ঠিক আছে আপনাকে আমি আধা ঘন্টা সময় দেব মাসে। এইটা আপনাকে অনেক দূর আগে নিয়ে যাবে। উনি যেহেতু এই অংশটা ভালো বুঝেন, উনি আপনাকে নতুন অনেকগুলি পার্সপেক্টিভ নিয়ে আসবেন, প্লাস আপনার কিন্তু একটা প্যাসিভ নেটওয়ার্ক তৈরি হয়ে গেল। যেহেতু উনি আপনাকে শেখাচ্ছেন, উনি আপনাকে ওন করবেন অনেক ক্ষেত্রে উনি আপনাকে ওপেন করে দিবেন অপরচুনিটি। কিন্তু আপনি কি মনে করেন না যে এই জায়গাগুলিতে বেশ কিছু বাধা আছে? মানে সব ক্ষেত্রেই কিন্তু আমরা বলবো যে জেন্ডার ভেদে বা মানসিকতার ভেদে বা আমাদের সামাজিক প্রেক্ষাপটে অনেক জায়গাতে কিন্তু এক্সপ্লয়েটও করা হয় এই জায়গাগুলি থেকে। নিজ থেকে সাহায্য চাইতে যাওয়ার সাহায্যটার অর্থ বদলেও যায়। সেক্ষেত্রে কি মনে হয় সেই বাধাগুলি পার হওয়ার বা সেই বাধাগুলি ভেঙে ফেলার উপায় কি হতে পারে? এটা আনফরচুনেট যে আমাদের এখনো এই ধরনের বাধায় থাকতে হয়। তবে আমার যেটা মনে হয়, আমি স্পেসিফিকলি যদি বলতে চাই, লিঙ্কডইন নামে একটা প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্মটাকে আমরা যদি আরেকটু বেশি সময় দিই ফেসবুকের চেয়ে বা ইনস্টাগ্রামের চেয়ে, রাইট? এইখানে যারা আছেন এর প্রফেশনালি নিজেদেরকে ওইখানে প্রজেক্ট করেন। আপনি যদি আইডেন্টিফাই করেন যে আমি এই পার্টিকুলার মানুষটার সাথে হেল্প চাবো, বাংলাদেশ একটা ছোট দেশ, রিচ করা কঠিন বিষয় না, এবং আপনি আসলে জানতেও পারবেন যে আসলে উনি মানুষটা কেমন। এটা খুব একটা ডিফিকাল্ট না। আপনি সিলেকশনের সময় যদি কেয়ারফুল হন, আপনার ওই ধরনের রিস্কগুলি একটু কমে যাবে। সো কেয়ারফুল অ্যাবাউট দ্য সিলেকশন, তারপর অ্যাপ্রোচ করেন। তারপরে যদি কোনোরকম ব্যাপার ঘটে যায়, আমার মনে হয় সুইচ অফ, মুভ টু দ্য নেক্সট। কিন্তু থামানো যাবে না, আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনাকে অবশ্যই মানুষ হেল্প করবে, মানুষ এখনো আসে। আরো একবার একটা কথা প্রমাণিত হলো দর্শক, সফল যারা আছেন তারা মাঝে মাঝে বলবার চেষ্টা করেন সফলতা হচ্ছে ট্রায়াল এন্ড এরর মেথড। আপনি একটা করে চেষ্টা করবেন, ভুল হবে, আবার নতুনভাবে চেষ্টা করবেন, আবার ভুল হবে, নতুনভাবে চেষ্টা করবেন। এভাবে চেষ্টা করতে করতে 3টে ভুল পার করার পর আপনি 3টে নতুন পথ খুঁজে পাবেন। এভাবেই নিজের খুঁজে পাওয়া পথগুলো অনুসরণ করলেই চমৎকারভাবে সফলতা পাওয়া যায়। এটা সফল যারা তারা বলেন, আমার কথা না, একদমই না। সেই সফলতার প্রসঙ্গে আরো একবার ফিরে আসতে চাই। সফলতা একটা কন্টেম্পোরারি ওয়ার্ড, এক একজন মানুষের কাছে এক এক রকম। আমি যাকে যেভাবে সফল মনে করছি, তিনি ব্যক্তি মানুষটা এভাবে সফল নাও হতে পারেন। অনেক পুরনো একটি প্রবাদ আছে, যে কোনো সঙ্গীতের ক্ষেত্রে শুধু বলা হয় গুরুমুখী বিদ্যা।
মেন্টরশিপ একটা গুরুমুখী বিষয়, অ্যাবসলিউটলি। এই কালচারটা বা এই বাস্তবতাটা তারুণ্য এখন রিয়েলাইজ করতে পারে কিনা, এবং সেক্ষেত্রে যদি রিয়েলাইজ করতে পারে বলে আপনার মনে হয়, আমাদের সামনে এই যথেষ্ট এক্সাম্পল আছে কিনা যাদেরকে আমরা আইডল হিসেবে নিয়ে আসলে লাইফটাকে একটা শেপের চিন্তা করতে পারি? আমার মনে হয় এই জায়গাটায় আমাদের অনেক বেশি কাজ করার স্কোপ আছে। একে তো আমাদের এখানে আমরা কর্পোরেটে দেখি অনেক ম্যানেজার, প্রচুর ম্যানেজার আছেন, ডিপার্টমেন্ট হেড আছেন, কিন্তু লিডারদের পরিমাণ একটু কম। আমি লিডার এই অর্থে বলতেছি যার অ্যাক্টিভ ইন্টারেস্ট আছে আপনাকে গ্রো করার, শুধু আপনার কাছ থেকে কাজটা না নেয়ার। তো আপনাকে যদি উনি হেল্প করেন, আপনাকে যদি উনি সময় দেন, এই ইচ্ছাটা যদি থাকে, তাহলে আমি বলি আসলে উনি লিডার, উনি আপনাকে লিড করতে যাচ্ছেন। সো এই জায়গাটায় আমার মনে হয় আমাদের এখনো অনেক অনেক স্কোপ আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের যারা নতুন তারুণ্য যারা কর্পোরেটে কাজ করেন, তাদের অনেক ক্ষেত্রেই সুযোগ হয় না যে আসলে ওনার কাছে অ্যাপ্রোচ করতে পারবো কিনা। একজন লিডারের আরেকটা রেসপন্সিবিলিটি আছে আমার কাছে মনে হয়, যে উনি যে ওপেন, এটা মানুষকে বুঝাইতে হবে, নাহলে আরেকজন মানুষ তো বুঝবে না যে উনি অ্যাক্সেসিবল কিনা। সো ওনাকেও একইভাবে রিচ আউট করতে হবে। যেভাবে একটা ইয়াং জুনিয়র এক্সিকিউটিভ আসবে অর্গানাইজেশনে, তার কাছ থেকে এতটুকু আশা করা আসলে কঠিন যে ও একবারে বলতে পারবে যে ভাই আমি আপনার কাছে একটু মেন্টরশিপ চাই। এটা যতটুকু কঠিন, লিডারের জন্য কিন্তু এটা অনেক বেশি সহজ। উনি ওই মেসেজটা যদি ওই অর্গানাইজেশনে উনি যদি ওটা ওনার ওই পোর্ট্রেটটা যদি থাকে যে হি ইজ ভেরি অ্যাক্সেসেবল এবং উনি সবসময় হেল্প করার জন্য আছেন, এইটা কিন্তু অনেক দূর সাহস দিবে আমাদের তরুণ। সো লিডারদের কাছে এইটা আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি একটু বেশি দেখানোর সুযোগ থাকে। আপনি আমাকে আরো শত সহস্র প্রশ্নের একটা পয়েন্ট দিয়ে দিচ্ছেন লিডারদের কাছে। আপনার দৃষ্টি দিয়ে এখনকার সময় যদি লিডার কারা একটু জানতে চাই, আপনি কিভাবে বিষয়টাকে বাংলাদেশের প্রেক্ষাপটে এক্সপ্লেইন করবেন? খুব কঠিন প্রশ্ন। আমার কাছে মনে হয় আমাদের তরুণরা হচ্ছে লিডার। আমাদের মতো যারা বুড়োরা বা আধা বুড়ো, আমরা লিডার না। তরুণরা আজকে যে জায়গাগুলিতে অ্যাডভান্স হচ্ছে, যেমন আমি ওইদিন একটা স্টার্ট আপ অর্গানাইজেশনের একটা প্রোগ্রামে যাওয়ার সুযোগ হয়েছিল, তা দেখলাম যে ওরা এত অ্যাডভান্স চিন্তা করতে পারে এবং দে আর সো মাচ কানেক্টেড। আগের মতো চিন্তা ভাবনা নাই, বিকজ অফ দ্য মোবাইল টেকনোলজি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অফ আওয়ার নেটওয়ার্কস, রাইট? তারা, আমি দেখতেছি অনেক ছেলে এখানে বসে স্টার্ট আপ করতেছে, বাট দে আর মেনটেনিং রিলেশনশিপ উইথ ডিফারেন্ট এক্সেলারেটর, সিঙ্গাপুর আর অন্য অর্গানাইজেশন। তাদের সাথে তারা লিঙ্কডইনে কানেক্টেড, রেগুলার কোলাবরেট করতেছে। আই এম ভেরি হোপফুল, অ্যাকচুয়ালি ওনারা আমাদের লিডার। বাহ, চমৎকার। সেই বিবেচনায় বাংলাদেশের মার্কেট এখনো রেডি কিনা? বাংলাদেশ মার্কেট রেডি হবে, ইটস এ ম্যাটার অফ টাইম। আমাদেরকে থামায় রাখা যাবে না। একদম। সাইফ, আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, এই যে তরুণদেরকে নিয়ে নানা স্বপ্নের কথা আমরা বলছি, এর মধ্যে বাধার জায়গাটা কি মনে হয় যে এই জায়গাটা যদি ঠিক হয় তাহলে অনেক কিছুই ঠিক হয়ে যাবে? আমার মনে হয় আসলে বাধার জায়গা তো সবসময় থাকবে, তবে এই বাধার জায়গাগুলি কিন্তু আমাদেরকে অনেক বেশি ইকুইপ করে। আমি আমার উদাহরণ দিই। আমি বাংলাদেশে বড় হওয়া ছেলে, আপনি আমাকে গুলিস্তানে নিয়ে যাবেন বা ফার্ম গেটে যাবেন, আমি কমফোর্টেবলি আই উইল বি এবল টু নেভিগেট, আমার কোনো অসুবিধা হবে না। আমরা তৈরি হই ঝামেলা দেখে, ঝামেলা হ্যান্ডেল করার মানসিকতা থেকে। আমরা যখন বাসায় থাকি, হয়তো হঠাৎ করে আমাদের পানির মোটর নষ্ট হয়ে যেতে পারে, হয়তো আমাদের বাসার নিচের কোনো একটা রাস্তা নষ্ট হয়ে যেতে পারে। এইগুলি আমাদের জন্য খুব নর্মাল। এবং এই কারণেই আমি যতটুকু বুঝি, সাউথ এশিয়ান, শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া এবং আশেপাশে আমাদের যে দেশগুলি আছে, এইখানকার মানুষদের অ্যাজিলিটি অনেক বেশি। আমরা সমস্যা দেখে ভয় পাই না, আমরা হ্যান্ডেল করতে পারি। এবং আমরা যেহেতু ঝামেলা দেখেই বড় হয়েছে, তো আমাদের এই টেন্ডেন্সিটা, এটা কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করে বাইরে। কারণ একটা অ্যাডভান্স কান্ট্রিতে ওরা কখনই ঝামেলা দেখে না, কোনো সমস্যাও ওদের হয় না। লাইফ ইজ ভেরি মাচ গ্যারান্টেড, যে জীবন তো সহজ, আমি এতটার সময় বের হবো, অতটাই পৌঁছাবো, কোনো প্ল্যানের দরকারই হয় না। সো তার জন্য কোনো স্ট্রেসফুল জিনিস আসলে ওর জন্য হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট হয়, কারণ ও আসলে স্ট্রেস হ্যান্ডেল করে অভ্যস্ত না। ওকে সমাজ স্ট্রেস হ্যান্ডেলিং শেখায় নাই, ইউনিভার্সিটিও শেখায় নাই। কাজে এসে হঠাৎ করে সে স্ট্রেসফুল জিনিসে পড়ে যায়। বাঙালি ছেলেদের এই সুযোগ অনেক ভালো। সো আমাদের আসলে কোনো স্ট্রেসের কোনো ইস্যু নেই। সেক্ষেত্রে সাইফ, আপনারা যদি একটু একাডেমিক লাইনে আবার একটু ফিরে আসতে চাই, আমাদের যে কেস স্টাডিগুলো দেওয়া হয় ইন্টারন্যাশনাল মার্কেটের, ওগুলো কি আপনার হিসাবে এই বিবেচনায় যৌক্তিক মনে হয় কিনা? আসলে যে স্ট্রেসের মধ্যে দিয়ে আমি বড় হয়েছি, আমার জন্য ওই কেস স্টাডিগুলো আসলে যৌক্তিক কিনা, যেগুলো গড়পড়তা এখন প্রত্যেকটি প্রায় প্রতিষ্ঠানে পড়ানো হচ্ছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানে তুলনা দেওয়া হয়, এই বাস্তবতা তুলে ধরা হয়। আমার মার্কেট আমার মতো, সাউথ এশিয়ান মার্কেট হ্যাজ এ ডিফারেন্ট ডেমোগ্রাফি।
রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের ইন্টারনেট পেনিট্রেশন থেকে যদি সাউথ এশিয়ান মার্কেটের কথা বলি, একটা ডিফারেন্ট পেনিট্রেশন, এখানে অ্যাপ্রোচ ডিফারেন্ট, অ্যাক্সেসিবিলিটি ডিফারেন্ট। এখানে যখন আমাকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কোনো কেস স্টাডি দিয়ে প্রেজেন্ট করা হয়, ইজ ইট জাস্টিফাইড? আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় শব্দটা জাস্টিফাইড কিনা তা না, ওই অংশটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। আপনাকে জানতে হবে আসলে ওদের পার্সপেক্টিভটা কি, কারণ এখন আর আসলে কেউ সাউথ এশিয়ান আর বাংলাদেশি না, আমরা সব গ্লোবাল সিটিজেন। কারণ আমরা বিশ্বাস করি আমাদের মতো লিডাররা বা আমাদের যারা ইয়াং এন্টারপ্রেনার আছে বা আমাদের যারা কর্পোরেটে কাজ করে, তারা সারা পৃথিবীতে ছড়ায় যাবে। সো আপনাকে জানতে হবে ওখানে কি ঘটতেছে, ওরা কিভাবে ওইটা অ্যাসেস করে। একই সাথে এইটা ইম্পর্টেন্ট আমরা যাতে আমাদের রুটটা না ভুলে যাই। আমার মনে হয় একটা জায়গায় আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট যে আমরা আমাদের যে আইডল যারা, তাদেরকে আরও বেশি প্রমোট করা ইম্পর্টেন্ট। আমাদের তরুণদের জানা দরকার আমাদের দেশের নিজেদের আইডল কারা, তাদের সামনে ওই মানুষগুলির ক্যারেক্টারকে বারবার আনা দরকার, এবং সেটা সব দিক থেকে, নট অনলি ফ্রম পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ। আমাদের কালচারাল হেরিটেজ অনেক রিচ। সো এই জায়গাগুলিতে যদি মানুষগুলির সামনে থাকে, তাহলে আমাদের তরুণরা আগে নিজের দেশের মানুষদেরকে আগে বুঝতে পারবে। দ্যাট ইজ ইউর কোড। এইটা আপনার ডিএনএ তে অলরেডি এনগ্রেভড। আপনি যতটা অ্যাটাচ ফিল করবেন আপনার নিজেদের আইডলের সাথে, সেটা আপনি বাইরের আরেকটা আইডলের সাথে অতটা অ্যাটাচ হয়তো নাও ফিল করতে পারেন। সো এই জায়গাটায় আমার মনে হয় আরেকটু বেশি আমাদের ওই লিডারদেরকে ভিজিবল করা খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে কিন্তু একটা প্রসঙ্গ আবার চলে আসে কোচিং এর বিষয়, লাইফ কোচের বিষয়টা। আপনার যে জায়গাতে আপনি এখন আছেন, আপনার নিজের ব্যক্তিগত ক্যারিয়ারের জায়গাটা যদি বলি, আপনি সিবিআরইতে আছেন। আমরা অনেকেই হয়তো সেই ব্যাপারটা সম্পর্কে জানি না যে আসলে কোম্পানিটা কি, কোথায়, কিভাবে কাজ করে। সেই জায়গাতে আপনি 16টা দেশের প্রতিনিধিত্ব করছেন এবং বাংলাদেশের একজন মানুষ হয়ে আপনি 16টা ডিফারেন্ট কান্ট্রিতে প্রতিনিধিত্ব করছেন। একটু এই জার্নিটা যদি ছোট করে বলতেন আমাদের, এবং অবশ্যই সিবিআরই সম্পর্কে। হ্যাঁ, শিওর। আমি আগে প্রথমে সিবিআরই সম্পর্কে একটু বলি। আমার মনে হয় আমাদের দর্শকদের সিবিআরই সম্পর্কে অনেকেরই ধারণা না থাকার কথা। আমি 90% মানুষকে ধরে নেব বাংলাদেশে যাদের আইডিয়া নেই। আচ্ছা, সিবিআরই হচ্ছে ফুল ফর্ম হচ্ছে কোরলোয়েল ব্যাংকার্স রিচার্ড ইলস। সো এটা একটা আমেরিকান কোম্পানি। This is a Fortune 500 company. আমাদের র্যাঙ্কিং হচ্ছে 122 অ্যাকর্ডিং টু লাস্ট ইয়ার্স পারফরমেন্স। এটার অ্যানুয়াল রেভিনিউ হচ্ছে $30 billion মতো। Wow. So it's a very big company and the largest real estate company in the world and also investment firm. আমাদের physical built infrastructure, building, data center, large offices, warehouses, industrial setup, R&D setup, so যত কিছু রিলেটেড টু রিয়েল এস্টেট, সিবিআরই এটার গ্লোবাল লিডার। সো সিবিআরই ইজ এ পার্ট অফ বিগ ফোর। আমরা ছাড়াও আরও 3টা বড় অর্গানাইজেশন আছে, কিন্তু আমরা সবচেয়ে বড়। আর বাকি 3টা হচ্ছে জিএলএল, কুশম্যান অ্যান্ড ওয়েকফিল্ড অ্যান্ড কোলিয়ার্স। সো তাদের চেয়ে আমাদের মার্কেট শেয়ার গ্লোবালি অনেক বড়। সিবিআরই ফরচুন 100 যে কোম্পানির লিস্ট আছে, তার মধ্যে 90% হচ্ছে আমাদের ডাইরেক্ট অ্যাকাউন্ট, বাকি 10% বাকি যে 3টা কোম্পানির নাম বললাম তারা। সো উই আর ডমিনেটিং অ্যান্ড লিডিং দিস এরিয়া। রিসেন্টলি আমরা বাংলাদেশেও আমাদের অপারেশন শুরু করেছি এবং আই এম ভেরি প্রাউড যে এই পুরো জার্নির সাথে আমিও ছিলাম। আমার প্রথম অ্যাক্টিভিটি ছিল বাংলাদেশকে তুলে ধরা। আমি যখন সিঙ্গাপুরে যাওয়ার সুযোগ পাই, আমি একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম তাদেরকে অ্যাবাউট বাংলাদেশ এবং আমাদের ফিউচার, হোয়াট ক্যান বি ডান হিয়ার। সো মনে হয় ওটা একটা ছোট একটা অনুঘটক ছিল আমাদের ডিসিশন মেকিংয়ে, যে বাংলাদেশেও আমাদের আসা উচিত, এবং ইনশাল্লাহ আমরা এখানেও আমাদের অবস্থান স্ট্রং করবো এবং লোকাল আমাদের যত স্কোপ আছে কাজ করার, ফিউচার লিডারদেরকে তৈরি করার, রিয়েল এস্টেট এনভায়রনমেন্টকে আরেকটু কন্ট্রিবিউট করার, আমরা সেই জায়গায় কাজ করবো। সেক্ষেত্রে আমি ঘুরে ফিরে আবার সেই একই প্রসঙ্গে আসতে চাই। এক্সপোজার টু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, বাংলাদেশের তরুণদের যখনই দেখেছি বাংলাদেশের তরুণরা বিশ্বের কোনো প্রতিষ্ঠানে যে কাজ করছে চমৎকার পারফর্ম করছে। ইউ আর এ লিভিং এক্সাম্পল অফ ইট। আপনি 16টা কান্ট্রির হাম্বলি যদি আমি বলি, আরো যদি কনজারভেটিভ ওয়েতে বলি, আপনি চেষ্টা করে সে পর্যায়ে পৌঁছেছেন বা পৌঁছানোর চেষ্টা করছেন। কনজারভেটিভ ওয়েতে বললাম। বাস্তবতা হচ্ছে সেই তরুণী যখন বাংলাদেশে থাকে একটা ফেলিয়ার প্রুভড হয়, সে কিছুই করতে পারছে না, হচ্ছে না, সমাজ, পরিবার, চারপাশ একটা প্রেশার দিচ্ছে। কি মনে হয় মানে ট্রানজিশনটা আসলে কি হয় এবং চমৎকারটা কি হয়? আরেকটা জিনিস জোবাইর যোগ করতে চাই যে এই কারণেই কিন্তু বাংলাদেশের অনেক তরুণী দেশ রেখে দেশের বাইরে নিজের ক্যারিয়ার বলুন বা নিজের জীবন জীবিকা বলুন, সেগুলো কিন্তু খুঁজতে দেশের বাইরে পাড়ি জমাচ্ছে। তখন কি মনে হয় না যে মেধা চলে যাচ্ছে বা মেধা দেশে থাকছে না? এই সবগুলি ব্যাপার কি একের সাথে আরেকটা রিলেটেড নয়? আমার মনে হয় মেধা চলে যাওয়াটা আমরা যদি আরেকভাবে দেখি, যে মেধা
মানুষকে এক জায়গায় রেখে দেওয়ার মধ্যে আসলে কোনো সার্থকতা নেই। আপনাকে সুযোগ দিতে হবে গ্লোবাল মার্কেট জানার, এবং আপনার যদি কোর জায়গাটাকে হেল্প করা যায়, যে আসলে আপনি যদি বাইরেও যান কিন্তু নিজের দেশটাকে ধারণ করেন, তাহলে আপনি বাইরে গিয়ে দেশের উপকারই করবেন, আপনি চেষ্টা করবেন দেশে কিছু করা যায় কিনা। এবং আজকে আমি যতটুকু যখন বাংলাদেশে ছিলাম, আমি সাউথ এশিয়ার হেড ছিলাম বাংলাদেশ থেকে, স্ট্যান্ডার্ড চার্টার্ডে চাকরি করতাম আমি। সো সেখান থেকে সাউথ এশিয়া আমি দেখতাম, আমার হরাইজনটা সাউথ এশিয়া ছিল। তার আগে যখন আমি বাংলাদেশে প্রথম স্ট্যান্ডার্ড চার্টার্ডে জয়েন করি, তখন আমার হরাইজন শুধু বাংলাদেশ ছিল। তার আগে আমি বাংলা লিঙ্কে ছিলাম, তখন আমার হরাইজন বাংলা লিঙ্কের শুধু নেটওয়ার্কটা ছিল। সো এই যে আমাদের ট্রান্সফরমেশনগুলো, আমাদের হরাইজনগুলি যখন বড় হয়, চিন্তার ধারণাও চেঞ্জ হয়। সহজভাবে যদি বলি, আমি যেভাবে ডিসিশন মেকিং করতাম বাংলাদেশে থাকা অবস্থায়, স্ট্যান্ডার্ড চার্টার্ডে হোক বা বাংলা লিঙ্কে, আমি এখন স্লাইটলি ডিফারেন্টভাবে ডিসিশন মেকিং করি। আমার কোরটা কিন্তু বাংলাদেশের কোর, কিন্তু আমার সফটওয়্যারগুলি একটু আপডেটেড হয়েছে ওখানে যাওয়ার কারণে। কারণ ওদের অনেক জায়গায় আমাদের চেয়ে একটু ভালোভাবে দেখার সুযোগ হয়েছে। আমাদের হয়তো আমার সুযোগ হয়নি, আমার স্কুল কলেজগুলিতে আমরা অ্যাপ্লাইড জিনিসগুলি একটু কম দেখার সুযোগ হয়েছে। আমরা খুব বই টেক্সট নির্ভর পড়াশোনা করে আসছি। কিন্তু বাইরে যারা পড়াশোনা করে, যেমন ধরেন আমি এখন সিঙ্গাপুরে কাজ করি, সো এইখানে আমাকে কম্পিট করতে হয় ওয়ার্ল্ডের বেস্ট রিসোর্সদের সাথে, এবং গ্লোবালি যে ফিনান্সিয়াল হাব বা বিজনেস হাব, তার মধ্যে সিঙ্গাপুর ওয়ান অফ দ্য প্রাইম ওয়ান। তো ওখানে আসার জন্য অনেক ফাইট করে আসতে হয়, এবং কন্টিনিউয়াসলি আপনাকে প্রুভ করতে হয় যে আপনি ওয়ার্দি এনাফ টু স্টে হিয়ার, এবং আপনি এখানে কন্ট্রিবিউট করেন। সো আমার মনে হয় মানে ওই একটা জায়গায় আসলে স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই, কোনো জিরো পার্সেন্ট স্কোপ। এই জায়গাতে আমার একটা প্রশ্ন আছে সাইফ, সেটা হচ্ছে যে আমরা তো মানে বাংলাদেশের প্রেক্ষাপটের কথা যদি বলি, এখানে আমরা বিদেশিদের কথা যদি বলি বা ফরেন থেকে যারা এসে আমাদের বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন কোম্পানিকে লিড করে, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের উপর ভরসার জায়গাটা বেশি থাকে, তাদের প্রিভিলেজটা বেশি থাকে। আপনি বাংলাদেশ থেকে যখন গিয়ে 16টা দেশে প্রতিনিধিত্ব করছেন, আপনার কম্পিট করার বা আপনার সেই মানে কি মনে হয় একটু বাধার মুখোমুখি কি হতে হয়, বা আলাদা কোনো দৃষ্টি? সহজ করে দিও যে কথাটা বললো, সিএক্সও লেভেলে আমাদের পার্টিসিপেশন কম ইন্টারন্যাশনালি, সেই জায়গায় আন্ডারডগ হয়ে থাকতে হয় কিনা, এটা হচ্ছে বাস্তব একটা। আমি কিন্তু সিএক্সও না, এত নিজেকে এতটা সেই লেভেলটার কথা মানে এটা হচ্ছে সার্বিক প্রেক্ষাপটে জানতে চাইছি আপনার কাজের পরিধি থেকে। রাইট, আমার মনে হয় এখানে কালচারাল অ্যাওয়ারনেস খুব বড় একটা ব্যাপার। আমরা বাংলাদেশে থাকা অবস্থায় যেভাবে কাজ করি, আর আমি এখন গিয়ে যখন 17টা মার্কেটকে হ্যান্ডেল করি, আমাকে অনেক ডিফারেন্টলি হ্যান্ডেল করতে হয়। আমি যেভাবে একটা হংকংয়ের রিসোর্সের সাথে কথা বলি, বা আমার যে টিম মেম্বার মালয়েশিয়া আছে বা ইন্ডিয়ায় আছে বা অস্ট্রেলিয়ায় আছে, তাকে ডিল করার ওয়েটা খুব ডিফারেন্ট। আমরা বাংলাদেশে এক ধরনের অ্যাপ্রোচ, বাইরে গিয়ে অ্যাডপ্টেবিলিটিটা একটু ডিফারেন্ট হয়, যে ওকে এইভাবে বুঝাতে হবে, ওকে আপনি যদি ডিফারেন্টভাবে আমার মতো করে করি হবে না। সো আমার মনে হয় এই জায়গাটাই খুব বেশি ইম্পর্টেন্ট, যে কালচারাল অ্যাওয়ারনেসটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং রেসপেক্ট করতে হবে ওই কালচারটাকে, তাদের কাছ থেকেও শিখতে হবে। চমৎকার, শিক্ষার ব্যাপারটাই আসলে জীবনের সাথে জড়িয়ে নিতে হবে। একদম, মানে নতুন আরো অনেক কিছু শিখবার অন্তত আমার সুযোগ হয়েছে, আপনাদেরটা জানি না। এই আলোচনা থেকে যদি কেউ একটা লাইনও অনুপ্রেরণা আজ গ্রহণ করে থাকতে পারেন, যে একটা বিশাল প্রভাব আপনার উপরে পড়বে, শতভাগ নিশ্চিত আমি। কারণ যিনি বসে আছেন, এই পথ পাড়ি দিয়েছেন, সফলতার হাম্বলি তিনি বলেন, সফলতার পথে তিনি হাঁটছেন, কিন্তু আমার দৃষ্টিতে তিনি অনেকটা পথ হেঁটে ফেলেছেন। অন্তত তার হেঁটে যাওয়া পথের যেই অবস্টেকল বা স্ট্রাগলগুলো আছে, তাতে আমার পড়তে হবে না যদি অনুসরণ করা যায়। এই মতামত যদি আপনাদের হয়, চমৎকার একটা দিনের শুরু আপনারা পেয়ে গেলেন। আজকে এখানে বিদায় নিব। ভালো থাকবেন সবাই। সকালের বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছি আমরা দুজনে। শুভ সকাল।